সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবং আমাদের সাথে সবসময় বিশেষজ্ঞ অতিথি থাকেন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে পরামর্শ দেওয়ার জন্য। আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যারা আছেন তাদের পরিচয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাজনীন মাহমুদ, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মাহমুদুল হক রিপন, যিনি ভাস্কুলার সার্জন হিসেবে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে ঢাকাতে। আপনাদের দুজনকে আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আর দর্শক আমাদের সাথে কিডনি বিশেষজ্ঞ এবং ভাস্কুলার সার্জন আছেন। যদিও ভাস্কুলার সার্জারির বিষয়টা হয়তো অনেকের কাছে অবগত না, সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে উনি আমাদের সাথে স্টুডিওতে আছেন। সো আমাদের বিশেষজ্ঞের কাছে যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। ম্যাম, আপনার কাছে প্রথমে একটু যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ আপনি। সো এই কিডনি রোগ আমাদের দেশে কিন্তু প্রবণতা অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা, স্পেশালি অনেক ডায়ালাইসিসের রোগী দেখতে পাই এবং অনেক কিডনি প্রতিস্থাপনও লাগছে, এরকম পর্যায়ে চলে যাচ্ছে। সো এই যে প্রিভ্যালেন্ট একটা ডিজিজ আমাদের দেশে আছে, এই কিডনি রোগের বিষয়টা নিয়ে একটু জানতে চাই। স্পেশালি আপনি বলছিলেন যে হাইপার টেনশনের সাথে আপনার আজকে একটু ফোকাস করে ডিসকাশনটা করতে চান। এই কিডনি রোগ এবং হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, এটা সম্পৃক্ততাটা আসলে কি? ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে 3.5 থেকে 4 কোটি কিডনি রোগী আছে এবং বেশিরভাগ কিডনি রোগীরই হাইপারটেনশন আছে। এখন হাইপারটেনশন আগে না কিডনি ডিজিজ আগে, এরকম নিয়ে রোগীরা প্রায় আমাকে জিজ্ঞেস করতে আসে। দেখা গেছে যে যেসব রোগীর হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ 7 বছর থেকে 10 বছরের বেশি সময় ধরে আছে, তাদের একটা সময় যে কিডনি ফেলিওর হবে, ক্রনিক কিডনি ডিজিজ হবে। এবং অনেকেই হয়তো জানে না যে সারা বিশ্বে 1.28 মিলিয়ন পপুলেশন যাদের বয়স 39 থেকে 30 থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপ্তবয়স্ক মানুষের হাইপারটেনশন আছে। এবং এই হাইপারটেনশনের যে উচ্চ রক্তচাপের যে প্রবণতা, সেটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যেই বেশি। এবং প্রেশারের রোগীরা বুঝতে পারে না তারা কোন ডক্টরের কাছে যাবে, কাকে দেখাবে, এবং আসলে প্রেশার কখন সে বলবে যে তার প্রেশার হয়েছে। সেজন্যই আসলে কোয়েশ্চেন করতে চাইছিলাম, যেহেতু দুইটা ভিন্ন রোগকে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি, দুইটার বিষয়টা আসলে একটু জানতে চাই। উচ্চ রক্তচাপ আমরা কখন বলছি এবং ক্রনিক কিডনি ডিজিজ কখন বলছি? ধন্যবাদ। আসলে উচ্চ রক্তচাপ আমরা তখনই বলি যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যাদের বয়স 18 বছরের বেশি, তারা দুটা আলাদা আলাদা সিটিংয়ে আলাদা আলাদা দিনে যাবে ডক্টরের কাছে, অথবা ক্লিনিকে অথবা হসপিটালে অথবা কোনো ডক্টরের চেম্বারে ব্লাড প্রেশার মেজার করার জন্য। যদি দেখা যায় যে তার সিস্টোলিক ব্লাড প্রেশার, রোগীরা বলে উপরের রক্তচাপটা, সেটা যদি 130-এর উপরে থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 80-র উপরে থাকে, দুটা আলাদা আলাদা সিটিংয়ে, তখন তাকে উচ্চ রক্তচাপ বলি। WHO ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে উচ্চ রক্তচাপ তখনই বলা হয় 130-এর উপরে আর 80-এর উপরে, যেটা হচ্ছে স্টেজ 1 হাইপারটেনশন। আর WHO ক্রাইটেরিয়া যেটা দিয়েছে সেটা হচ্ছে যদি 140-এর উপরে সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর উপরে থাকে, তখন আমরা সেটাকে হাইপারটেনশন বলি। এবং সেটা যদি একটা পেশেন্ট প্রথম হসপিটালে ডক্টরস চেম্বারে আসলো অথবা হসপিটালে আসলো, তার প্রেশার দেখা গেলো বেশি, আমি যেই লেভেলটা বললাম সেই লেভেলে, এবং প্রথমবার দেখেই কিন্তু তাকে উচ্চ রক্তচাপের রোগী বলা যাবে না। তাকে হয় 1 সপ্তাহ পরে অথবা 3 দিন পরে অথবা 1 মাস মধ্যে সে যদি আরেকবার আসে, তাকে যদি সেম ভাবে প্রেশার বেশি পাওয়া যায়, তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। আমরা শুধু প্রথমে একটা রিডিং এ যদি কারো বেশি আসে, সেটা আরো অনেক কারণ থাকতে পারে হঠাৎ করে প্রেশারটা বেশি হওয়ার জন্য। উচ্চ রক্তচাপগুলো যেটা উচ্চ রক্তচাপের কারণগুলো প্রাইমারি এবং সেকেন্ডারি। এসেনশিয়াল হাইপারটেনশনই 80-85% মানুষের এসেনশিয়াল হাইপারটেনশন থাকে, যাদের হচ্ছে তাদের কোনো কারণ জানা যায়নি। কিন্তু বংশগত যাদের মা বাবা অথবা ফ্যামিলির মধ্যে প্রেশার আছে, তাদের কিন্তু একটা সময় পরে যে 30 বছর, এখন আমরা ইয়াং হাইপারটেনশন অনেক বেশি পাচ্ছি, ইয়াং ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট অনেক বেশি পাচ্ছি। আরেকটা কোশ্চেন করছো তুমি যে ক্রনিক কিডনি ডিজিজ কাকে বলে। ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে কোনো মানুষের যদি 3 মাস অথবা তার বেশি সময় ধরে কিডনি দুটাই কোনো কাজ করছে না, সেটা বোঝা যাবে হচ্ছে সিরাম ক্রিয়েটিনের লেভেলটা বেড়ে যাবে, ইজিএফআরটা কমে যাবে এবং কিডনি দিয়ে প্রোটিন যাবে। আমরা বলি, আমি আগেও অনেকবার বলেছি যে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যেটা 30-এর উপরে থাকবে, এবং ইউরিনে যে রুটিন এক্সামিনেশন অফ দ্য ইউরিন করলে দেখা যাবে যে প্রোটিন যাচ্ছে কিডনি দিয়ে, এবং আলট্রাসোনোগ্রাম করলে দুটা কিডনি ছোট হয়ে গেছে এরকম দেখা যাবে। সেটা যদি 3 মাস অথবা তার বেশি সময় ধরে এই জিনিসগুলো থাকে, এবং কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যে রাত্রেবেলা বারবার প্রস্রাব করতে ঘুম থেকে উঠবে, এবং আগে যে পরিমাণে প্রস্রাব হতো
একটা সময় যে প্রস্রাবের পরিমাণটা কমে যাবে, পায়ে পানি চলে আসবে, নশিয়া ভমিটিং হবে, বমি বমি ভাব হবে। প্রেশার আগে কন্ট্রোল হতো একটা ওষুধে, এখন প্রেশার কন্ট্রোল হচ্ছে না, 2-3টা ওষুধেও প্রেশার কন্ট্রোল হয় না। ডায়াবেটিস যাদের আছে তাদের দেখা যাচ্ছে বারবার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। এরকম যখন দেখা যাবে আমাদের একটু চিন্তা করতে হবে যে ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে কিনা। আসলে ক্রনিক কিডনি ডিজিজ অবশ্যই আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক রিপন, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, যেটা আমি অডিয়েন্সকে বলছিলাম, যে ভাস্কুলার সার্জারি বিষয়টা কিন্তু আমাদের সাধারণ মানুষদের কাছে খুব বেশি, আমার মনে হয় না যে সবাই বিষয়টা নিয়ে অবগত আছেন। যেরকম হার্টের বিষয়টা নিয়ে সবাই জানেন যে হার্টের কী কী রোগ হতে পারে। এই হার্ট থেকে ভাস্কুলার সার্জারি বিষয়টা আসলে কতটুকু ডিফারেন্ট হার্ট সার্জারি থেকে, এবং আপনারা কোন কোন রোগগুলো নিয়ে আসলে চিকিৎসা প্রোভাইড করে থাকেন? থ্যাংক ইউ। আমাদের আসলে ভাস্কুলার সার্জনদের সংখ্যাই কম বাংলাদেশে, যেহেতু ভাস্কুলার সার্জারি সাবজেক্ট অনেক পড়া শুরু হয়েছে, সুতরাং জনগণের কাছে এটা এখন সঠিকভাবে পরিচিত নয়। কিন্তু এই জিনিসটাকে পরিচিত করা আমাদের খুবই জরুরি। এর কারণ হচ্ছে শরীরের প্রতিটা কোষে রক্তনালী আছে। সুতরাং ভাস্কুলার সার্জারি এত ভাস্ট একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমাদের দেশে অনেক পরে শুরু হয়েছে। যাই হোক, আমরা এখন অনেক আধুনিক চিকিৎসা বাংলাদেশে ভাস্কুলার সার্জারি হচ্ছে। তো ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টে যেসব রোগের কারণে আমাদের কাছে চিকিৎসার জন্য আসতে হয়, তার মধ্যে আমরা দুইটা ভাগে যদি ভাগ করি, তাহলে একটা হচ্ছে শিরার সমস্যা আর একটা হচ্ছে ধমনির সমস্যা। শিরার সমস্যার প্রথমেই যদি আমরা বলতে চাই, তাহলে আমি বলবো ভেরিকোজ ভেইনের একটা সমস্যা আছে, ডিপ ভেইন থ্রম্বোসিস, হঠাৎ করে পা ফুলে যাওয়ার একটা সমস্যা আছে। আরেকটা আছে যে আমরা ধমনির সমস্যার কথা বলতে চাই, তাহলে আমরা দেখব যে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিছু দূর হাঁটলে তার পা ব্যথা হয় এবং কিছু দাঁড়িয়ে থাকলে তার ব্যথাটা কমে যায়। এটা হচ্ছে রক্তনালীর স্বল্পতার কারণে তার এই ব্যথাটা হয়, এবং এটাকে আমরা ক্লডিকেশন পেইন হয়। এই অবস্থায় যদি কোনো রোগী চিকিৎসকের কাছে না আসে বা কোনো ঔষধ না খায়, তার কিছুদিন পরে দেখা যাচ্ছে তার পায়ে গ্যাংগ্রিন হচ্ছে, তার পায়ের একটা আঙ্গুল কালো হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি সে আমাদের কাছে চিকিৎসায় আসে, তাহলে হয়তো দেখা যাচ্ছে সে ভালো চিকিৎসা পাবে। এই অবস্থা থেকে সে উন্নতি হয়ে যাবে। আপনি বলেন যাদের পায়ে রক্তনালী সমস্যা হচ্ছে, রক্তনালীতে রক্ত সরবরাহ কমে যাচ্ছে। রক্তনালীতে আরও একটা সমস্যা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে যে আর্টারি ভেনাস ম্যালফরমেশন। অনেক সময় দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে জন্ম থেকেই হতে পারে অথবা পরেও হতে পারে, তার একটা টিউমারের মতো হচ্ছে, সেটাকে আমরা টিউমার ঠিক না বলে আমরা আর্টারি ভেনাস ম্যালফরমেশন, রক্তনালীর কুণ্ডলী পাকিয়ে যাওয়া। এছাড়া আমাদের ডিপ ভেইন থ্রম্বোসিস তো আমরা বললাম, তাছাড়া আমাদের ক্যাপিলারি হেমানজিওমা আছে, যেটা বাচ্চাদের সাধারণত হয়ে থাকে, এটাকে আমরা স্ট্রবেরি টিউমার বলে থাকি। জন্মগতভাবে কিছু লাল দাগ হয়ে থাকে, সেই জিনিসগুলো হয়ে থাকে। তাহলে আমরা একটা একটা করে যদি রোগ নিয়ে আমরা কথা বলতে চাই। তাছাড়া ম্যাডাম আছেন আমাদের কিডনি ফেইলিওর যারা হয়েছে, তাদের জন্য লাইফ সেভিং একটা প্রসিডিওর আমরা বলি, এটা অনেক অবশ্যই লাইফ সেভিং প্রসিডিওর, ডায়ালাইসিস করার জন্য একটা প্রসিডিওর, সেটাকে আর্টেরিওভেনাস ফিস্টুলা মানে বলা হয় আর কি। ডায়ালাইসিস অ্যাক্সেস যেটা দিয়ে সে ডায়ালাইসিস করবে, এটা আসলে ভাস্কুলার সার্জারির একটা পার্ট। তো আমরা যদি প্রথমত ভেরিকোজ ভেইন নিয়ে আমরা কথা বলতে চাই, তাহলে ভেরিকোজ ভেইন আমাদের অনেকেরই আছে, কিন্তু এটা নেগলেক্টেড। রক্তনালী যেহেতু পুরো শরীরেই আছে, যেখানে রোগে আক্রান্ত হচ্ছে সেই ধরনের রোগগুলোকে আপনারা ডিল করছি। রক্তনালীর যে কোনো সমস্যা হচ্ছে সেখানে আমরা ডিল করছি। আর একটা বিশাল চ্যাপ্টার আমরা রেখে গেছি, সেটা হচ্ছে ট্রমাটিক ভাস্কুলার ইনজুরি। এটা আমাদের দেশে হয়তো এবার গত ঈদে এত বেশি ট্রমাটিক ভাস্কুলার ইনজুরি হয়েছে, এত হাইয়েস্ট পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রমাটিক ভাস্কুলার ইনজুরি বলতে অ্যাক্সিডেন্ট ইনজুরিকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে একটা রোগী সবার আগে মারা যায় তার ভাস্কুলার ইনজুরির কারণে। শুধুমাত্র রক্তক্ষরণের জন্যই রোগীটা সবার আগে মারা যাবে, যদি অথবা হেড ইনজুরির কারণে। কিন্তু তার যদি কোথাও বোনস ইনজুরি হয়, ফ্র্যাকচার হয় বা অন্য কোনো জায়গায় ফ্র্যাকচার হয়, তার মৃত্যু আসতে অনেক সময় লাগবে। কিন্তু যদি রক্তনালী ছিঁড়ে যায় বা রক্তনালীতে বড় ধরনের ইনজুরি হয় এবং রক্তক্ষরণ হয়, সেটা যদি সঠিক সময়ে বন্ধ করা না যায়, তাহলে সে অ্যাক্সিডেন্টের কারণে সেই রোগী মারা যেতে পারে। জি, এই যে রোগের কথা বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, আবার যেরকম পায়ের যে সমস্যাগুলো আমরা বেশিরভাগ সময় দেখে থাকি, যাদের প্রেশার আছে বা ডায়াবেটিস আছে বা একটু বয়স্ক যারা আছেন বা হয়তো যারা স্মোক করছেন, তাদের এই রোগগুলো বেশি হচ্ছে। সো এই যে ভাস্কুলার ডিজিজগুলো আছে, এটার সাথে বয়সের কোনো প্রভাব আছে কিনা? রাইট। ভাস্কুলার সাধারণত ধমনির যে রোগগুলো আছে সেগুলোর সাথে বয়সের একটা প্রভাব রয়ে গেছে। যেমন ধমনির সমস্যার ক্ষেত্রে পায়ের রক্তনালীতে চর্বি জমে যায় অথবা রক্তনালী বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে রক্তনালী বন্ধ হয়ে যায়। এই রোগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বয়সজনিত কারণে, যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাদের সাধারণত অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ হওয়ার কারণে রোগীরা যেটা ফিল করে, সেটা হচ্ছে একদম প্রাথমিক লক্ষণ হচ্ছে ক্লডিকেশন পেইন।
রোগী ফিল করে কিছু দূর হাঁটার পর তার ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে পড়লে আবার 1 থেকে 2 মিনিটের মধ্যে ব্যথা একদম সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু আবার যখন হাঁটে তার আবার ব্যথা হয়, সে আবার দাঁড়িয়ে পড়ে। এটা একদমই প্রাথমিক লক্ষণ। এই রোগী যদি আমাদের কাছে চিকিৎসার জন্য আসে তাহলে আমরা সিম্পলি একটা ডপলার স্টাডি করে তার রোগটা নির্ণয় করে দিতে পারি। এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন অত্যন্ত আধুনিক চিকিৎসা রয়ে গেছে। কারণ আমি রোগীদেরকে বলতে চাই যে শুধু স্ট্যান্ড বা রোগীরা রিং পরানো বলে, হার্টের রক্তনলীতে রিং পরানো বলে, হার্টের রক্তনলীতে ঠিক যেভাবে রিং পরানো হয় পায়ের রক্তনলীতেও ঠিক এইভাবেই রিং পরানো হয়। অনেকটাই হার্টের রক্তনলীতে ঠিক যেভাবে রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে, পায়ের রক্তনালীতেও ঠিক একই কারণে বা প্রায় কাছাকাছি কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এইসব ক্ষেত্রে নিশ্চয়ই কিছু ঝুঁকিপূর্ণ রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। সেই আলোচনাটায় আসছি। তার আগে ম্যাম আপনার কাছে আপনি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলেন যে ক্রনিক কিডনি ডিজিজের সাথে হাইপারটেনশনের সম্পৃক্ততা জানার আগে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে সিকেডি রোগটাকে আমরা যখন ট্রিটমেন্ট দিচ্ছি এক একটা পর্যায়ে কিন্তু এক একভাবে চিকিৎসাটা দিচ্ছি। সো এটাকে আসলে কিভাবে ভাগটা করছেন আপনারা, বা চিকিৎসার পদ্ধতিটা আসলে কিভাবে প্রসিড করছেন সিকেডির ক্ষেত্রে? ক্রনিক কিডনি ডিজিজ মানে পার্মানেন্টলি স্থায়ীভাবে যাদের কিডনি খারাপ হয়ে গেছে তাদেরকে আমরা কতগুলি স্টেজিং করি, এটা অ্যাকর্ডিং টু ইজিএফআরটা দেখে আমরা স্টেজিং করি। যেমন স্টেজ 1 বা ধাপ 1 সিকেডি যেটা, সেটা হচ্ছে যাদের ইজিএফআর 90-এর উপরে থাকছে তাদেরকে স্টেজ 1 বলি। ম্যাক্সিমাম পেশেন্টই দেখা গেছে যে স্টেজ 1 অথবা স্টেজ 2-তে থাকে। স্টেজ 2 হচ্ছে 60 থেকে 79 পর্যন্ত 89 পর্যন্ত যাদের ইজিএফআর থাকে তাদেরকে আমরা বলি স্টেজ 2। তো দেখা গেছে যে ম্যাক্সিমাম রুগী 80% রুগীরই স্টেজ 1 অথবা স্টেজ 2-তে থাকে। এবং স্টেজ 1 এবং স্টেজ 2-তে যখন পেশেন্টরা থাকে এবং যখন কিডনি স্পেশালিস্টের কাছে আসে, ওই পেশেন্টগুলি যখন আসে মানে স্টেজ 1-2-তেই যদি পেশেন্ট আমাদের কাছে চলে আসে, সেই পেশেন্টগুলোর জন্য আমরা তাদের যে লাইফটা সেটাকে লেনদেনিং করাটা আমাদের জন্য ইজি হয়ে যায়। এবং ক্রনিক কিডনি ডিজিজের যে প্রোগ্রেশন সেটা প্রোগ্রেশনটাকে যতটুকু আমরা কমিয়ে নিয়ে আসতে পারি যাতে ক্রনিক কিডনি ডিজিজটা দ্রুত খারাপ না হয়ে যায়, সেই জন্য আমরা সব পেশেন্টদেরকে বলি যে আপনারা স্টেজ 1-2-তে আসার চেষ্টা করুন। ক্রিয়েটিনিন সামান্য 1.5 হচ্ছে, ইজিএফআর 90-র উপরে আছে অথবা ইজিএফআর 60-র নিচে এখনো নামেনি, সেই পেশেন্টগুলোর কিন্তু ম্যানেজমেন্ট কোয়াইট ইজি। আপনি যে উপসর্গগুলো বলেছেন স্টেজ 1 এন্ড 2-তে কি ধরনের উপসর্গগুলো আসলে রোগীরা দেখতে পান? স্টেজ 1-2-তে পেশেন্টের কোনো স্টেজ 3 পর্যন্ত কোনো উপসর্গই দেখা যাবে না। দেখা গেছে যে স্টেজ 4-এ যখন ইজিএফআর 30-এর নিচে নামবে তখনই কিন্তু তার সিম্পটম ধরা পড়বে। এবং এবার ক্রনিক আমাদের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় কিন্তু তাই ছিল যে আপনার কিডনি কি সুস্থ আছে, দ্রুত পরীক্ষা করান, কিডনি স্বাস্থ্য রক্ষা করুন। তার মানে কি আমরা এই বার্তাটাই মানুষকে দিতে চাচ্ছি যে আপনি একটা নির্দিষ্ট সময় পরপর 3 থেকে 4 মাস পরপর কোনো কারণ ছাড়াই, আপনার যদি প্রেশার ডায়াবেটিস থাকে তো আপনি অবশ্যই পরীক্ষা করাবেন। যদি প্রেশার ডায়াবেটিস না থাকে আপনি অ্যাটলিস্ট 2-3টা পরীক্ষা আছে, একটা ক্রিয়েটিনিন, একটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, ইউরিনের রুটিন এক্সামিনেশন, একটা ইজিএফআর, একটা আলট্রাসোনোগ্রাম কিডনির। তো করালে দেখা যাবে যে আর্লি ডায়াগনোসিস হয়, কিডনির যে ডিজিজ আছে সেটা আর্লি ডায়াগনোসিস হয়। এবং আর্লি ডায়াগনোসিস হলে সেই পেশেন্ট যদি প্রপার ম্যানেজমেন্ট পায়, খাওয়া দাওয়া, চলাফেরা, সে কী খাবে কী খাবে না, ডায়েট প্ল্যান, এবং তার প্রেশার থাকলে প্রেশারের কী ওষুধ খাবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কী ওষুধ খাবে, ওষুধ অ্যাডজাস্ট করা, ব্যথানাশক ওষুধ বন্ধ করে দেওয়া যেসব সবসময় বলে থাকি, এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করা, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, এখন যে ভাজা পোড়া বা একই তেলে বারবার একটা জিনিস ভাজা হলে যে ফাস্ট ফুডগুলি হয়, চিকেন ফ্রাইগুলি, একই তেলে বারবার ভাজা হলে সেটাকে ট্রান্স ফ্যাটে ট্রান্সফর্ম হয়ে যায় ফ্যাটটা। তো সেই জিনিসগুলো বর্জন করা, নিয়মিত হাঁটা, এই জিনিসগুলি যদি করে দিই এবং যদি প্রোটিন যে যাচ্ছে কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে সেটার বন্ধ করার কতগুলো ওষুধ আছে, এসি ইনহিবিটর, এআরবি, সেগুলো যদি বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, ভাস্কুলার সার্জন আমাদের সাথে আছে, বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে, অথবা যদি প্রেগনেন্ট লেডি থাকে, অথবা ব্রেস্ট ফিডিং লেডি থাকে, অথবা ফার্টিলিটি এজে ফিমেল পেশেন্ট, ফার্টাইল এজ 15 থেকে 45 বছর বয়স পর্যন্ত, এদেরকে বাদ দিয়ে বাকি সবাইকেই আমরা সাধারণত অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে এবং প্রোটিনুরিয়া বন্ধ করার জন্য এসি ইনহিবিটর, এআরবি দিই, যেটা প্রোটিনুরিয়া বন্ধ করতে পারলেই কিন্তু প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ তাকে থামানো যাবে, বন্ধ করা যাবে। সেজন্য আমাদের মেইন কাজ হয়ে থাকে যে হচ্ছে যখনই পেশেন্ট আসে তো পেশেন্টটাকে স্টেজিং করে ফেলা, 1 থেকে 5 স্টেজ পর্যন্ত আছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজে গেলে তো ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট লাগবে, ওই স্টেজিং করে ফেলে আমরা ক্যাটাগরাইজ করে ফেলি পেশেন্টকে, এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা ডিজিজটাকে প্রিভেনশন বা প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করার জন্য কাজ করেন। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে বলছি। জি, আমার বয়স
আমার বয়স 42, আমার ডায়াবেটিস হলো 6.2, ঘন ঘন প্রস্রাব হয়। ধন্যবাদ দর্শন। আপনার প্রেশার ভালো আছে? ডায়াবেটিস 6.2, এটা কি র্যান্ডম ব্লাড সুগার না? উনি আমাদের সাথে আর যুক্ত নেই, লাইনটা কেটে গেছে। আপনার ঘন ঘন যেহেতু প্রস্রাব হচ্ছে এবং আপনি মেইল একজন পেশেন্ট, আপনি যদি প্রস্রাবের জ্বালা পোড়া থাকে অথবা প্রস্রাব ধরে রাখতে পারেন না এরকম হয়, তাহলে আপনি অবশ্যই ইউরিনের রুটিন এক্সামিনেশন এবং কালচার পরীক্ষা, ইউরিনারি কালচার পরীক্ষাটা করবেন। যদিও মেল পেশেন্টদের মানে ছেলে পেশেন্টদের জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা প্রস্রাবে প্রদাহ এটা খুব আনকমন, কিন্তু হতে পারে এবং আনহাইজেনিক লাইফ যদি মেনটেন করেন তাহলে ইউরিনে ইনফেকশন হতে পারে। আপনি ঘন ঘন প্রস্রাবের জন্য অবশ্যই ইউরিনে ইনফেকশন হচ্ছে কিনা দেখবেন। অনেক পেশেন্ট থাকে হচ্ছে যারা অনেক বেশি পরিমাণে পানি খায়, এখনই ওয়াশরুমে গেল, এসে এক গ্লাস পানি খেয়ে ফেললো, এবং আমি এরকম পেশেন্টও পেয়েছি যে 10 লিটার পানি খায়। এখন যে 10 লিটার পানি খায় তার তো ঘন ঘন প্রস্রাব হবে। সুতরাং আপনার পানি খাওয়াটা, আপনি 3.5 থেকে সুস্থ স্বাভাবিক মানুষ 3.5 থেকে 4 লিটার পর্যন্ত পানি খেতে পারবে, আপনি অতটুকু পানি খাবেন এবং আপনার প্রস্রাবটা পরীক্ষা করবেন। ঘন ঘন প্রস্রাবের আরেকটা কারণ হচ্ছে আপনার ডায়াবেটিস শুধু 6.2 বললে তো হবে না, 4 মাসের যে অ্যাভারেজ HbA1c এটা 6%-এর মধ্যে থাকতে হবে। এটা যদি 6%-এ না থাকে তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল নেই, এবং ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে আমরা সবাই জানি যে কিডনি ফেলিওর হওয়ার ঝুঁকি থেকে থাকে। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করে আপনি অবশ্যই একটা সিরাম ক্রিয়েটিন, একটা ইউরিনের অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, ইউরিনের রুটিন এক্সামিনেশন এবং কালচার টেস্ট করিয়ে তারপরে ওনার সাথে যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ, এবং ম্যামকেও ধন্যবাদ অনেক সুন্দর করে এলাবোরেটলি ওনাকে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। আপনার কাছে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে আসলে হাইপারটেনশন কিভাবে কিডনি রোগটাকে এফেক্ট করছে সেই বিষয়টা নিয়ে। হাইপারটেনশন যাদের আছে, যাদের লম্বা সময় ধরে হাইপারটেনশন আছে, তাদের কি হয়, কিডনির যে অ্যাফারেন্ট আর্টেরিয়াল অ্যান্ড ইফারেন্ট আর্টেরিয়াল, যেটা দিয়ে কিডনি গ্লোমেরুলাসের মধ্যে রক্ত আসে এবং রক্ত বের হয়, ইফারেন্ট আর্টেরিয়াল অ্যান্ড অ্যাফারেন্ট আর্টেরিয়াল, এই দুটাতে প্রেশার অনেক বেশি বেড়ে যায়। এবং যখনই প্রেশার, যাদের প্রেশার কন্ট্রোল থাকে না, প্রেশার কন্ট্রোল বলতে আমরা বুঝি, যদি সিকেডি পেশেন্টের ক্ষেত্রে আমরা ধরি যে ক্রনিক কিডনিজের পেশেন্ট কতটুকু পর্যন্ত প্রেশার কন্ট্রোল করবে, অর্থাৎ নর্মাল একজন মানুষ কতটুকু পর্যন্ত প্রেশার কন্ট্রোল করবে, কখন সে বুঝবে যে তার প্রেশারের ওষুধটা বাড়াতে হবে অথবা বেলাটা বাড়াতে হবে অথবা আরেকটা ওষুধ অ্যাড করতে হবে, সেটা তো প্রায় পেশেন্টরা আমাদেরকে কোশ্চেন করে। তো ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে যাদের 24 ঘন্টার যদি ইউরিনের টোটাল প্রোটিন যাওয়ার মাত্রাটা 1 গ্রামের উপরে থাকে, 24 ঘন্টার ইউরিনে প্রোটিন যাওয়ার মাত্রা 1 গ্রামের উপরে থাকে, সেই ক্ষেত্রে তাকে প্রেশারটা 125/75-এর মধ্যে রাখতে হবে, 125/75-এর নিচে রাখতে হবে প্রেশার। এবং যাদের 1 গ্রামের নিচে যাচ্ছে প্রোটিন, তাদের প্রেশারটা 130/80-এর নিচে রাখতে হবে। এটা হচ্ছে সেট ক্রাইটেরিয়া ক্রনিক কিডনিজের পেশেন্টের জন্য। এখন ক্রনিক কিডনিজের পেশেন্টের কেন হাইপারটেনশন হচ্ছে আর হাইপারটেনশন পেশেন্টের কেন ক্রনিক কিডনিজ হচ্ছে, এটাই তো বিগ ইস্যু। এখন হাইপারটেনশন দীর্ঘদিন ধরে থাকলে যেহেতু গ্লোমেরুলাসে অনেক বেশি প্রেশার হয় এবং ফিল্ট্রেশন প্রেশারটা বাড়ে, যার জন্য প্রোটিনটা বের হয়ে চলে যায়, সেজন্য হাইপারটেনশন কন্ট্রোল হওয়াটা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকাটা খুব জরুরি ক্রনিক কিডনি ডিজিজ প্রিভেন্ট করার জন্য। আর ক্রনিক কিডনি ডিজিজ হলে কেন হাইপারটেনশন হচ্ছে, যে ক্রনিক কিডনি যেহেতু হয়েছে, সব গ্লোমেরুলাস যেগুলো সেগুলো হচ্ছে স্ক্লেরোসিস হয়ে গেছে, এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম একটা আছে, সেটা হচ্ছে এই সিক্রিশনগুলো হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে ব্লাড প্রেশারটাকে, অ্যালডোস্টেরন, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন এগুলো হচ্ছে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। যেহেতু কিডনি ফেলিওর আছে, তাদের এই যে পাথওয়েটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এই জিনিসটা কাজ করে না, প্রপারলি কাজ করে না, যার জন্য তার প্রেশার বেড়ে যায়। ক্রনিক দুইটা আসলে একে অপরকে প্রভাবিত করছে রোগের ক্ষেত্রে, এবং তার যে প্রকোপটা রয়েছে দুইটার ক্ষেত্রে। সেজন্যই আমরা হচ্ছে আসলে এই জিনিসটাকে ইনহিবিটর, মানে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন যে রিসেপ্টর, সেটাকে ইনহিবিটর করে দিই, অথবা ওই পাথওয়েটাকে আমরা ইনহিবিট করে দিই, মানে থামিয়ে দিই। এটা একটা প্রেশারের ওষুধ, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে সব ক্রনিক কিডনিজের পেশেন্টরা দেখবেন যে এসি ইনহিবিটর অথবা এআরবি পাচ্ছে প্রোটিনুরিয়া বন্ধ করার জন্য এবং প্রেশার কন্ট্রোল রাখার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি থেকে আসার পর আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে আবার ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নাজনীন মাহমুদ এবং ডক্টর মাহমুদুল হক রিপন। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরের বিষয়টা নিয়ে আসলে আমরা প্রশ্ন করেছিলাম আপনার কাছে, কি ভাস্কুলার ডিজিজ যেগুলো আছে, রক্তনালীর রোগগুলো, সেগুলোর ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা যেগুলো রোগের প্রবণতাগুলো বাড়াতে পারে?
আমরা সাধারণত ভাস্কুলার সার্জারির ভাস্কুলার ডিজিজের যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা চিন্তা করি, সবার আগে আমরা চিন্তা করি হচ্ছে স্মোকিং। স্মোকিং খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যাদের রক্তনালীর রোগ হবে। দেখা যাচ্ছে খুব আর্লি বয়সে যে অনেক বেশি স্মোকিং করে তার অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ হয়ে গেছে, তার পায়ের একটা অংশ পচে যাচ্ছে বা তার পায়ের একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা। 2 নম্বর কথা হচ্ছে যারা একটু এজেড পেশেন্ট, তাদের ডায়াবেটিস আছে, তাদের হয়তো অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ হয়ে থাকে। তাছাড়া যারা আগের থেকেই করোনারি আর্টারি ডিজিজ বা ডিসলিপিডিমিয়া আছে, হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ বেশি হয়ে থাকে। আরেকটা যদি আমরা শিরা রোগের কথা চিন্তা করি, যে ভেরিকোজ ভেইন কাদের বেশি হয়ে থাকে, সেই রিস্ক ফ্যাক্টরটার মধ্যে বলি। এই ধরনের রিস্ক ফ্যাক্টর সাধারণত লং স্ট্যান্ডিং যেসব প্রফেশনাল পার্সন হয় তাদের ক্ষেত্রে সাধারণত ভেরিকোজ ভেইন বা শিরার রোগগুলো হয়ে থাকে, যেমন ট্রাফিক পুলিশ, সেলসম্যান, তাছাড়া দীর্ঘ সময় বসে কাজ করেন, সেই সব রোগীদের ক্ষেত্রে আসলে ভেরিকোজ ভেইন হয়ে থাকে। তাছাড়া সেকেন্ডারি ভেরিকোজ ভেইন একটা বিষয় রয়ে গেছে, যাদের আগের থেকে ক্রনিক ডিপ ভেইন থ্রম্বোসিস আছে তাদের ক্ষেত্রে সেকেন্ডারি ভেরিকোজ ভেইন হতে পারে। আর আমরা এখানে একটু মেয়েদেরকে ইনক্লুড করতে চাই, যে মেয়েদেরও অনেক সময় ভেরিকোজ ভেইন হয়ে থাকে, সাধারণত ডিউরিং দ্য প্রেগনেন্সি বা যাদের ওজন একটু বেশি তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেইন হয়ে থাকে। জি, আর অনেক ক্ষেত্রে টিউমার বা এরকম কিছু হলেও কিন্তু হতে পারে, তাই না? যদি টিউমার হলেও হতে পারে, হ্যাঁ, টিউমার হলেও হতে পারে। যেহেতু দুইটা রোগের আসলে ধরনটা একটু ভিন্ন, রক্তনালীর তো দুইটা টাইপ আপনি বলেছেন, ধমনী এবং সেটা যেটা আমরা আর্টারি এবং ভেইন বলে থাকি। সো আপনি বারবার বলছেন যে ধমনীর রোগ যেগুলো আছে বা শিরা রোগ যেগুলো আছে, ওগুলোর মধ্যে ভেরিকোজ ভেইনটা খুব বেশি কমন। সো এই ভেরিকোজ ভেইন ব্যাপারটা আসলে কি একটু যদি ইলাবোরেটলি আমাদের দর্শকদের বলতেন, যেহেতু রোগটা খুব বেশি কমন, সেটার বিষয়ে আমাদের দর্শকদের সচেতনতা কতটুকু দরকার বা ইনফরমেশন কি দিতে চান তাদের জন্য? আচ্ছা, আমি ভেরিকোজ ভেইনের প্রথম থেকে শুরু করি একটু, যে ভেরিকোজ ভেইন কখন বুঝবে একটা রোগী যে ভেরিকোজ ভেইন তার হচ্ছে। সাধারণত আমাদের শরীরে 2 ধরনের শিরা থাকে, একটা হচ্ছে গভীরে থাকে আর একটা হচ্ছে বাইরে থাকে। ভেরিকোজ ভেইনটা সাধারণত বাইরের যে শিরা থাকে, গ্রেট সেফানাস ভেইন বলি, সে পায়ের ক্ষেত্রে যদি আমরা বলি বা শরীরের অন্যান্য যে কোনো জায়গায় যে বাইরের যে শিরাগুলো থাকে, সেই শিরাগুলোর মধ্যে সাধারণত ভেরিকোসিটি হয়ে থাকে, মানে যেগুলো ত্বকের কাছাকাছি থাকে। হ্যাঁ, ত্বকের কাছাকাছি চামড়ার নিচে যেসব শিরা থাকে সেগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা যদি পায়ের ভেরিকোজ ভেইনের কথা, যেটা সবচেয়ে বেশি কমন, সেটার বিষয়ে কথা বলি, তাহলে রোগী প্রথম টের পাবে যে তার প্রাইমারি তথ্য সে পাবে যে তার পায়ে ডাল অ্যাকিং পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, কিছু মানে হাঁটলে মাসেলগুলো ক্র্যাম হয়। তারপরে যেটা সে ফিল করবে যে তার পায়ের কিছু কিছু জায়গায় শিরাগুলো ফুলে যাচ্ছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পাটা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে বা একটু শিরাগুলো ফুলে যাচ্ছে, এটা বাইরের থেকে দেখা যাচ্ছে। এরপরে যে লক্ষণগুলো সে ফিল করবে, দেখা যাচ্ছে যে অ্যাঙ্কেলের উপরে বা গোড়ালির উপরে তার পায়ের চামড়াগুলো একটু কালো হয়ে যাচ্ছে। এটাও যদি সে অ্যাড্রেস না করে, মানে কোনো চিকিৎসকের কাছে না আসে, তার পরবর্তীতে ধাপে দেখা যাচ্ছে যে ভেনাস আলসার হচ্ছে, তার পায়ের গোড়ালির কাছে চামড়া কালো হওয়া জায়গাটাতে একটা আলসার হচ্ছে, কিন্তু আলসারটা দীর্ঘদিন যাবৎ সে শুকাচ্ছে না, অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, ঘাটা শুকাচ্ছে না, অনেক ওষুধ খাচ্ছে, অনেক ডাক্তারের কাছে গেছে, 6 মাস, 3 মাস, 1 বছর, এমন হচ্ছে 1 বছর চলে যাচ্ছে, ঘাটা বেড়ে যাচ্ছে কিন্তু ঘাটা শুকাচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম বা সাইন। এই অবস্থায় যদি কোনো রোগী এই ঘাটা পুষে রাখে, তা দীর্ঘমেয়াদী এই ধরনের একটা ঘা থাকলে আমাদের চামড়ার কিছু ক্যান্সার আছে, সেইখান থেকে একটা ক্যান্সার হতে পারে। এইটা হচ্ছে অত্যন্ত সতর্কতামূলক বিষয়। আর এই ভেরিকোজ ভেইনের এখন রোগ নির্ণয়ের পদ্ধতিটা কি, কীভাবে রোগ নির্ণয় করতে হবে? এই ধরনের সিমটম আমি যা বললাম, তারা যদি এই ধরনের সিমটম ফিল করে, তাহলে একজন ভাস্কুলার সার্জনের কাছে আসলে খুব অল্প পরীক্ষায়, অর্থাৎ একটা ডপলার স্টাডি করে, জাস্ট ডপলার স্টাডিটা হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম, পায়ের রক্তনালীর একটা আল্ট্রাসোনোগ্রাম, সেটা করলেই সে নিশ্চিত হতে পারে যে তার সত্যিকার অর্থে ভেরিকোজ ভেইনের কারণেই এই জিনিসটা হচ্ছে। এরপরে আর আমাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। এই আল্ট্রাসাউন্ড টেস্টটা তো আসলে খুব কমন একটা টেস্ট, সব জায়গায় হয়। ডপলার আল্ট্রাসাউন্ড কি সব জায়গায় হয় কিনা, বা এটা কোথায় কোথায় অ্যাভেলেবল আছে? ডপলার আল্ট্রাসাউন্ড সাধারণত আমাদের দেশে এখন আমরা যেটা মনে করছি আর কি, যে শুধুমাত্র ভাস্কুলার সার্জন যেহেতু বাংলাদেশে অনেক কম আছে, যে কেউ যারা আল্ট্রাসাউন্ড করে তারাও এই ডপলার সাউন্ডটা করতে পারে যদি সে শিখে নিতে পারে। যে কোনো আল্ট্রাসাউন্ড সেন্টারে এটা হতে পারে যদি ডপলার করার মতো অভিজ্ঞ কোনো রেডিওলজিস্ট বা সোনোলজিস্ট থাকে। যেহেতু বাংলাদেশে, সারা বাংলাদেশে এখন পর্যন্ত 45 জনের বেশি ভাস্কুলার সার্জন নেই, সুতরাং উনি যদি ভাস্কুলার সার্জন খুঁজতে চায় তাহলে হয়তো তার রোগ নির্ণয়টা অনেক দেরি হয়ে যেতে পারে, কারণ আমাদের অনেক রিমোট এরিয়াতে এই সব রোগ হয়ে থাকে। যে কোনো আল্ট্রাসাউন্ড এরিয়াতে গেলে যদি সে ডপলার করতে অভ্যস্ত হয় বা পারে, তাহলে উনি এই একটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অ্যাটলিস্ট বলে দিতে পারবে যে তার ভেরিকোজ ভেইন আছে।
যখন তারপরে নির্ণয় আসছে হচ্ছে ভেরিকোজ ভেইন, তারপর আপনারা কি করছেন? আমরা ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে আমি একটা সুখবর দিতে চাই যে বাংলাদেশে পৃথিবীতে যত আধুনিক চিকিৎসা ভেরিকোজ ভেইনের উপর হচ্ছে, আমরা সেই ভেরিকোজ ভেইনের চিকিৎসাগুলো করছি। ভেরিকোজ ভেইনের চিকিৎসাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে অপারেশন বা কাটাছেঁড়া করে অপারেশন করা, 2 নম্বর হচ্ছে কোনো কাটাছেঁড়া ছাড়া অপারেশন করা, 3 নম্বর হচ্ছে কোনো কাটাছেঁড়া ছাড়া এবং কোনো অজ্ঞান করা না করেই আমরা অপারেশনটা করতে পারছি ইদানিং। প্রথম কথা হচ্ছে যে নিচে কোমরের নিচের অংশ অবশ করি, যেটাকে আমরা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে বলি, সেটা করে আমরা বিভিন্ন জায়গায় যে রক্তনালীগুলো ফুলে যাচ্ছে সেগুলোকে আমরা স্ট্রিপিং করি, লাইগেশন করি, বেঁধে দিই, মানে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এগুলো শেষ করি। পরবর্তীতে ধাপ আসছে আমাদের কাটাছেঁড়া ছাড়া কিন্তু পায়ের নিচের অংশ, কোমরের নিচের অংশ অজ্ঞান করে আমরা সাধারণত এই অপারেশনটা করি। সেটা হচ্ছে লেজার এবং আরএফএ। আরএফএ মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এটাতে কোথাও কোনো দাগ বা কাটাছেঁড়ার কোনো প্রয়োজন হয় না। রোগী যেদিন ভর্তি হবে সেদিনও বিকালবেলা চলে যেতে পারে, অথবা পরের দিন একদিন হসপিটালে থেকে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা কোমরের নিচের অংশ অজ্ঞান করে নিয়ে থাকি। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এবং লেজার একই প্রায় কাছাকাছি পদ্ধতি, দুইটার প্রক্রিয়াটা ভিন্ন, কাজের প্রক্রিয়াটা ভিন্ন। এই ক্ষেত্রে আমরা খুবই আধুনিক একটা কাজ আমরা এখন করছি বাংলাদেশে, সেটা হচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন সাধারণত কোমরের নিচের অংশ অজ্ঞান করে করা হতো, কিন্তু আমরা এখন হৃদরোগে কোমরের নিচের অংশ অজ্ঞান না করেই শুধুমাত্র লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে, যেটাকে আমরা টিমোসেন্ট অ্যানাস্থেসিয়া মিনিমাইজ করা যায়, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনটা এখন করছি। এই ক্ষেত্রে রোগী ওটির টেবিল থেকে হেঁটে তার বেডে যেতে পারবে এবং 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পর সে বাড়িতে যেতে পারবে। এই ক্ষেত্রে একটা রোগীর জন্য সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা হসপিটালে থাকলেই যথেষ্ট। 2 ঘন্টা আগে সে আসবে, আমরা তাকে চেক করব, চেক করে আমরা টেবিলে অপারেশন করব। অপারেশন করতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তারপর সে 2 থেকে 2.5 ঘন্টা অবজারভেশনে থেকে বাড়ি চলে যেতে পারবে। যেহেতু তার স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হচ্ছে না, সুতরাং স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার যেসব হ্যাজার্ড আছে সেগুলো ওর ফিল করতে হবে না। পরবর্তী আরেকটা আধুনিক চিকিৎসা, যেটা আমেরিকা মাত্র গত 2 থেকে 3 বছর আগে শুরু করেছে, সেটা হচ্ছে গ্লু দিয়ে আমরা ভেরিকোজ ভেইনের চিকিৎসা করছি ইদানিং। আমরা বিআরবিতে বা হৃদরোগেও আমরা 2টা অপারেশন করেছি। কোথাও কোনো কাটাছেঁড়া, অ্যাবলেশন বা লেজার যেগুলো আমরা আগে বলেছি সেগুলো হবে না। যেমন আমি যদি দর্শকদেরকে সহজভাবে বুঝিয়ে বলতে চাই যে সুপার গ্লু দিয়ে 2টা অবজেক্টকে যেমন আঠা দিয়ে লাগিয়ে দেওয়া যায়, ঠিক ভেরিকোজ ভেইনের পুরো এলাকাটা আমরা এরকম একটা গ্লু দিয়ে ভেরিকোজ ভেইনের প্যাটেন্সিটা বন্ধ করে দিতে পারি। যে রক্তনালীটা তাকে এতদিন বিরক্ত করছে, তার জন্য তার আলসার হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই রক্তনালীটাই তার জন্য অপ্রয়োজনীয়। সেই অপ্রয়োজনীয় রক্তটা আমরা রোগগুলোতে ভুগছেন, তারা আসলে অপারেশনের ভয়ে হয়তো অনেক সময় করতে চান না, সেক্ষেত্রে কাটাছেঁড়া যেহেতু নেই, একদমই ভয় এবং রিকভারিটাও তার কম হয়। এবং গ্লু দিয়ে অপারেশন করলে সে 1 ঘন্টা পর থেকে স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারবে, কারণ তার কোনো অ্যানাস্থেসিয়ার প্রয়োজন হচ্ছে না, তাকে এমন কোনো বার্ন করছি না, আমরা লেজার দিয়ে যে বার্ন করি সেটাও করছি না। শুধু একটা গ্লু দিয়ে 2টা কাগজ এরকম চেপে বন্ধ করে দেওয়া যায়, আমরা গ্লু দিয়ে সেটা বন্ধ করে দিচ্ছি। 2 থেকে 2.5 ঘন্টা পরে সে স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারবে। এটা অত্যন্ত আধুনিক একটা চিকিৎসা, যেটা আমেরিকায় এটা শুরু করেছে 2 থেকে 3 বছর আগে। আমাদের বাংলাদেশে এটা আমরা এখন করছি। জি, এবং আমার মনে হয় এটা রোগীদের জন্য খুবই ভালো একটা নিউজ, যেহেতু অপারেশন করতে আসলে সবাই ভয় পায়, চান যত কম কাটাছেঁড়া করে, আমরা সার্জনরাও চাই যত কম কাটাছেঁড়া করে কাজ করা যায়। অফকোর্স আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এটা প্রিভেনশনের জন্য কোনো ওয়ে আছে কি? খুব সহজেই আমরা যারা প্রিভেনশনটাই আমাদের চিকিৎসার মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের দেশে আসলে প্রিভেনশন কম বলেই আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি হসপিটালে যায়, যেটা পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যায় না। সুতরাং প্রিভেনশনের দিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ভেরিকোজ ভেইনের প্রিভেনশন যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমত বলতে হবে যাদের এই ধরনের অকুপেশন আছে, অর্থাৎ যাদের ভেরিকোজ ভেইন হচ্ছে বলে আমরা বলছি, যে লাইক লং স্ট্যান্ডিং, কেউ ট্রাফিকে কাজ করছে, কেউ সেলসম্যানের কাজ করছে, কারো ওজন বেশি, এই ধরনের সমস্যা যাদের আছে, যাদের ফ্যামিলিতে আগে থেকে কারো ভেরিকোজ ভেইন ছিল, তারা এই লং স্ট্যান্ডিংটাকে অ্যাভয়েড করবে। কিভাবে অ্যাভয়েড করবে? সে 1 ঘন্টা দাঁড়িয়েছিল, 10 মিনিটের জন্য সে বসবে, পাটা উঁচু করে বসবে। যারা সেলসম্যানের কাজ করছে, সে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ 10 মিনিটের জন্য সে বসবে। আর এই ধরনের রোগী যাদের এই ধরনের প্রফেশনের সাথে জড়িত, তারা কম্প্রেশন স্টকিং পরবে ফর প্রিভেনশন। যখন সে কাজ করবে দিনের বেলা, তখন সে এক ধরনের মোজা পাওয়া যায়, যেটাকে আমরা কম্প্রেশন স্টকিং বলি। তারা এই ধরনের মোজাটা পরে কাজ করবে। যখন কাজ শেষ, তখন তার মোজা পরার প্রয়োজন নেই। যাদের ওজন বেশি, তাদেরকে একটু ওজন কমাতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, প্লাস
আমরা প্রেগনেন্সি বা পেটের ভিতরে কারো যদি অনেক বড় কোনো টিউমার থাকে, সে ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তাদেরকে ওইটাকে অ্যাড্রেস করতে হবে যেন ওই রোগীর ভেরিকোজ ভেইন যেন না হয়। তাহলে সে কিছু প্রসিডিউর মেনটেন করতে পারে, যেমন রাতের বেলা যখন সে শুবে তখন পাটা উঁচু করে শুবে, যেমন ওইখানে রক্তনালীগুলো পুলিং হয়ে যেতে না পারে, স্ট্যাসিস হতে না পারে, আটকে যেতে না পারে। আর একটা জিনিস আমরা যে ঝুঁকিগুলোর কথা বলেছেন সেগুলো একটু মেইনটেইন করা যেতে পারে, স্পেশালি স্মোকিং বা যাদের কোলেস্টেরল বেশি আছে, এটা আমরা ওই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বলতে চাই যাদের পায়ে গ্যাংগ্রিন হচ্ছে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো। জি দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুমেল হাসান, আমি টঙ্গী থেকে বলতেছি। জি বলুন, আপনার প্রশ্নটা বলুন। জি, আমার হচ্ছে এবি মেল ফরমেশন ধরা পড়েছে, কিন্তু এখানে আমি হচ্ছে আচ্ছা ডক্টর আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? অ্যাম্বুলাইজেশনটা সাকসেসফুল ভাবে হয়নি। এখন অন্য কি ওয়েতে করতে পারি, অথবা এটার জন্য কি প্রসিডিউর হইতে পারে? আমি শুধু একটু জানতে চাই রোগীর বয়স কত এবং মেলফরমেশনটা কোথায়? মেলফরমেশনটা পিঠে হয়েছে, হার্টের সাথে, হার্টের আর্টারি ভেনের সাথে রিলেটেড। আর্টারিওভেনাস মেলফরমেশন পিঠের কোন জায়গায়, উপরে না নিচে? পিঠে উপরের দিকে। বয়স কত রোগীর? বয়স হচ্ছে 23 বছর। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি আপনার প্রশ্নটার জবাব দিচ্ছি। আর্টারিওভেনাস মেলফরমেশন, যদিও অনেকে এটাকে ভাস্কুলার টিউমার বলে, কিন্তু এটা আমরা আর্টারিওভেনাস মেলফরমেশন বলি। আর্টারিওভেনাস মেলফরমেশন অনেকের জন্ম থেকে হতে পারে, অথবা ট্রমার কারণে হতে পারে, অথবা পরবর্তীতে যে কোনো আঘাতের জন্য আর্টারিওভেনাস মেলফরমেশনটা হতে পারে। আর্টারিওভেনাস মেলফরমেশনকে যদি টিউমার বলি তাহলে অনেক ভয় পায়, সেটা ভয় পাওয়ার কোনোই কারণ নেই। সেটা টিউমারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে এটার কোনো মিল নেই। এজন্য আধুনিক বইপত্রে সেটাকে আর্টারিওভেনাস মেলফরমেশনই বলছে। আর্টারিওভেনাস মেলফরমেশন অনেকটা স্বর্ণলতার মতো। আমরা জানি না যে দর্শক যদি স্বর্ণলতা দেখে থাকে, যে স্বর্ণলতার কোনো শিকড় নাই, কিন্তু সে স্বর্ণলতা একটা গাছে ছড়িয়ে যাচ্ছে, নিজের মতো করে ছড়িয়ে যাচ্ছে। সে নিজে যখন ছড়াতে থাকে তখন সে অরিজিনাল গাছটাকে নষ্ট করে দেয়। এটা হচ্ছে আর্টারিওভেনাস মেলফরমেশনকে আমরা যদি দর্শককে সহজভাবে বোঝাতে চাই। তা আর্টারিওভেনাস মেলফরমেশন কোথায় হয়েছে সেটার সাথে তার চিকিৎসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু ওনার পিঠে হয়েছে, পিঠে হলে আমরা আর্টারিওভেনাস মেলফরমেশনের ক্ষেত্রে আধুনিক যে চিকিৎসাটা আমরা করি সেটা হচ্ছে আমরা কিছু স্ক্লেরোজেন এজেন্ট দিয়ে আমরা এই আর্টারিওভেনাস মেলফরমেশনটাকে আগে ভেনাস চ্যানেলগুলোকে বন্ধ করে এটাকে ছোট করে নিই বা সলিড করে নিই। সেই সলিড করার পরবর্তীতে যদি আমরা সার্জারি করি তাহলে তার রিকারেন্স রেট অনেক কম। এমনিতেই আর্টারিওভেনাস মেলফরমেশনের রিকারেন্স রেট অনেক বেশি, কিন্তু আমরা আধুনিকভাবে যে চিকিৎসাগুলো করছি, যে স্ক্লেরোজেন এজেন্ট দেওয়া যায়, সোডিয়াম টেট্রাডেসাইল সালফেট অথবা পলিডোকোনাল, এর জন্য ওনারা আসলে একজন ভাস্কুলার সার্জনের কাছে গেলে উনি অ্যাসেস করে বলে দিবেন যে কি পর্যায়ে আছে এবং কি করণীয়, সেটার জন্য ট্রিটমেন্ট কোনটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। অফ কোর্স অনেক ধন্যবাদ। আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। একটু ম্যাডামের কাছে আসতে চাই, সেটা হচ্ছে সিকেডি পেশেন্ট বা হাইপারটেনশন, যেটা আমরা বলি, দুইটা রোগের ক্ষেত্রে যেহেতু দীর্ঘমেয়াদী রোগ, ডেফিনেটলি এটা প্রিভেনশনটা বা কন্ট্রোলটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনি বলেছেন, আমরা যদি প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করতে চাই। সো সেক্ষেত্রে এই দুইটা রোগের ক্ষেত্রেই কিভাবে যারা অলরেডি আক্রান্ত হয়েছেন বা যারা সাফার করছেন ভালো থাকতে পারেন বা সুস্থ থাকতে পারেন, কিভাবে কিডনিটাকে হেলদি রাখতে পারেন? আমি কতগুলো রুলের কথা বলি, রুল অফ 8 অথবা রুল অফ 9 বলি। একটা হচ্ছে নিয়ন্ত্রিত জীবনযাপন করা এবং সুষ্ঠু ব্যালেন্স ডায়েট, যেটা সুষম খাবার, সেই খাবার খাওয়া। ধূমপান একদম বন্ধ করে দিতে হবে। যাদের ওবেস, যারা অনেক বেশি মোটা, তাদের হচ্ছে ওজনটা কমাতে হবে, কারণ ওজন বেশি থাকলে প্রেশারও হবে এবং ক্রনিক কিডনি ডিজিজও, কিন্তু যাদের ওজন বেশি আছে তাদের ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এবং হাইড্রেশনের একটা ব্যাপার আছে, যে আমরা নিজেদেরকে ওয়েল হাইড্রেটেড রাখছি কিনা। একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক 3.5 থেকে 4 লিটার পানি খেতেই হবে, একদম খেতেই হবে হাইড্রেটেড রাখার জন্য। হাইড্রেটেড না থাকলে ক্রনিক কিডনি ডিজিজ আস্তে আস্তে করে প্রোগ্রেশন হতে থাকে আর কি। যে সুস্থ স্বাভাবিক মানুষের যে হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেল, সেটা তার ছোটকাল থেকেই যে অভ্যাসগুলি, সেই অভ্যাসগুলি যদি মেনটেন করতে না পারে তাহলে তার এই সমস্যাটা হবে। চর্বি জাতীয় খাবার বা স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট যেগুলি, সেগুলো পরিহার করতে হবে। ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস যেগুলো অ্যাভেলেবেল খুব খাই আমরা, সেগুলো, এবং সুগারি ড্রিঙ্কসগুলো, সল্টি ফুড, সেগুলো খাবার বন্ধ করতে হবে। এবং সল্ট খাওয়ার, লবণ খাওয়ার মাত্রাটা, এটা হাইপারটেনশনের জন্য এবং ক্রনিক কিডনি ডিজিজের জন্য সবার জন্যই প্রযোজ্য। সেটা হচ্ছে 2 গ্রাম থেকে 3 গ্রাম পর্যন্ত লবণ দৈনিক আমরা নিতে পারি। এবং প্রতিদিন অ্যাটলিস্ট
আধা ঘন্টা 3 কিলোমিটার, আধা ঘন্টা যে 3 কিলোমিটার হাঁটতে পারে একজন মানুষ, অথবা সপ্তাহে 150 মিনিট তাকে হাঁটতে হবে। এবং এই হাঁটাটা তাকে করতেই হবে, যত কাজই থাকুক, যাই কিছু থাকুক, হয় অফিসে যাওয়ার আগে অথবা অফিস থেকে এসে, অথবা মাঝামাঝি সময়ে যারা বাসায় থাকে হাউসওয়াইফ তারাও একটা সময় বের করবে হাঁটার জন্য। এবং এই হেলদি প্র্যাকটিসটা আমাদেরকে করতেই হবে। আর যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। HbA1c 6%, 6% মধ্যে রাখতে হবে ডায়াবেটিস। এবং ডায়াবেটিসটা প্রতি 3 মাস 4 মাস পর পর এই পরীক্ষাটা করিয়ে দেখতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা, ওয়েল কন্ট্রোল আছে কিনা সেটা দেখতে হবে। যদি একটা রক্তচাপের ওষুধে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে কাজ না হয়, তাহলে 2টা অথবা 3টা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস নিতে হবে। এবং যাদের কিডনির সমস্যা আছে, কিডনির পরীক্ষাটা আমরা বলি সুস্থ স্বাভাবিক মানুষ 3 থেকে 4 মাস পর পর অথবা 6 মাস পর পর একটা এসি ইনহিবিটর, ACR, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা, এবং ইউরিনের রুটিন এক্সামিনেশন, সিরাম ক্রিয়েটিন লেভেল, রেগুলার চেকআপ অবশ্যই থাকতে হবে। এবং এই জিনিসগুলো যদি, এবং যারা স্মোকিং করে স্মোকিং বন্ধ করা, যারা মদ্যপান করে মদ্যপানটা বন্ধ করা, যারা অ্যাডিক্টেড তাদের অ্যাডিকশনটা বন্ধ করা, এবং ব্যথানাশক ওষুধের যথেচ্ছ ব্যবহার সেটা বন্ধ করতে হবে। তাহলেই দেখা যাবে যে তাদের ক্রনিক কিডনি ডিজিজও প্রোগ্রেশন হচ্ছে না এবং কিডনির সমস্যাটাই আর্লি ডিটেকশন হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আপনি একটু যদি বলে দিতেন ভাস্কুলার সার্জন হিসেবে যারা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করে কিভাবে সুন্দরভাবে তাদের যে রক্তনালী শিরার যে কেয়ার সেটা করতে পারেন, খুব ছোট করে আমি কিছু কথা আমাদের দেশের জনগণের জন্য, রোগীদের জন্য বলতে চাই। সেটা হচ্ছে ভাস্কুলার সার্জারি খুবই ছোট পরিসরে শুরু হয়েছে, কিন্তু কয়েকটা কথা আমি মেসেজ হিসেবে দিতে চাই। 1 নম্বর হচ্ছে ভেরিকোজ ভেইনের চিকিৎসা এখন 4 থেকে 5 ঘন্টা হসপিটাল স্টে করে চিকিৎসা করে চলে যেতে পারে। এটা একটা মেসেজ, কোথাও কোনো অজ্ঞান করার প্রয়োজন নেই, কোনো ব্যথা হবে না, এটা একটা মেসেজ দিতে চাই। 2 নম্বর কথা হচ্ছে এম্পুটেশনের ক্ষেত্রে ভাস্কুলার এম্পুটেশন বলতে একটা শব্দ আছে। যে কোনো পা কেটে ফেলার আগে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নেওয়া উচিত যে কতটুকু কাটা যাবে, কতটুকু কাটা যাবে না। কারণ একটা পা একটা রোগীর জন্য, একটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আমরা মনে করি যে কোথাও কেটে ফেলার আগে, গ্যাংগ্রিন হোক বা যে কোনো কারণেই হোক, কেটে ফেলার আগে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ যেন নেওয়া হয়, তার কতটুকু কাটা উচিত বা কতটুকু কাটা উচিত নয়। 2 নম্বর কথা হচ্ছে অবশ্যই রোগীদেরকে ভাস্কুলার রোগ যদি অ্যাভয়েড করতে হয় তাকে স্মোকিং স্টপ করতে হবে, অবশ্যই স্মোকিং স্টপ করতে হবে। আর যাদের ডায়াবেটিস আছে, সাথে হাইপারটেনশন আছে এবং সেই সাথে উনি স্মোক করেন, তাকে অবশ্যই 6 মাস পর পর তার পায়ে একটা ডপলার করতে হবে। কারণ হচ্ছে একবার যখন তার ডায়াবেটিক ফুট হবে তার কনসিকুয়েন্সটা অনেক লম্বা, সে অনেক বেশি সাফার করে। এই জন্য যাদের ডায়াবেটিস আছে, উনি স্মোক করেন প্লাস হাইপারটেনশন আছে, সুতরাং অবশ্যই তার পায়ের ডপলার করা 6 মাস বা 1 বছর পরে একজন ভাস্কুলার সার্জনের কাছে এসে ডপলার করতে হবে। আর আজকে যেহেতু ম্যাডাম আছেন, ম্যাডাম যেহেতু নেফ্রোলজিস্ট, আমরা ফিস্টুলা নিয়ে একটা কথা আমি বলতে চাই। ফিস্টুলা অত্যন্ত জটিল একটা বিষয়, ফিস্টুলা লাইফ সেভিং একটা প্রসিডিউর। এই ফিস্টুলাকে ম্যানেজ করা ওই রোগীর জন্য অনেক কঠিন হয়, অনেক সময় ভুলবশত অনেক ফিস্টুলা বন্ধ হয়ে যায়। তো আমরা ফিস্টুলা চালু রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়ে থাকি। সেটা হচ্ছে যে বেলুন ফিস্টুলোপ্লাস্টি। জাস্ট ফিস্টুলাটা সব ভালো আছে, সময় আসলে আমাদের একটু কমে গেছে, আমরা কোনো কাটাছেঁড়া ছাড়াই বেলুন ফিস্টুলোপ্লাস্টি করে ওই রোগীর ফিস্টুলাটা আমরা ওই দিনই চালু করে দিতে পারি এবং 1 ঘন্টার মধ্যে সে ডায়ালাইসিস করতে পারবে। এরকম প্রবলেম যারা ফেস করছেন তারা ভাস্কুলার সার্জনের কাছে আসলে জিনিসটা সলিউশন হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এবং যেটা আপনি বললেন হয়তো খুব কাটাছেঁড়া ছাড়া এবং অল্প ব্যথাতেই হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আবারও আজকে স্টুডিওতে থেকে আমাদের দর্শকদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এবং দর্শক আপনারাও আশা করছি শুনবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির পরামর্শগুলো। খুবই সিম্পল, ভালো থাকা সুস্থ থাকা আসলে আমাদেরই হাতে, কত সুন্দরভাবে আমরা জীবনযাপন করছি সেটার উপরে। আশা করছি সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী সপ্তাহে। ধন্যবাদ সবাইকে।